মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি? হে আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্যের লেনে পটলবাবু 3খানা বাড়ির পরে থাকেন, বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো টেগোরস বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্ম লাইনে কাজ করে, লোকজন জোগাড় করে দেয় আর কি। বললে কি জানি একটা কি ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার, যেরকম চাইছে বুঝেছ। এই বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিশ দিয়ে দিলুম। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10টা নাগাদ আসবে বলেছি। তার তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। হ্যাঁ, সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। এই যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, আরে হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ, মানে না বলার আর কি আছে। সে আসুক, কথা টথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। এই 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁরই লেখা অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প পটলবাবু ফিল্ম স্টার। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে, প্রয়াণ 1992 সালের 23শে এপ্রিল। অ্যাবস্ট্রাকশন নামে একটি ছোট গল্প দিয়ে সাহিত্য জগতে সত্যজিতের আত্মপ্রকাশ। গল্প লিখে হিসেবে তার গদ্যশৈলী অননুকরণীয়। অনায়াসে তিনি শব্দ দিয়ে তৈরি করেছেন ছবি। আজকের গল্প পটলবাবু ফিল্ম স্টার প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1963 সালে। শুরু হচ্ছে পটলবাবু ফিল্ম স্টার। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন, আর সৈন্ধব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এটা অবশ্যই আশ্চর্য হবার কিছু নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশা বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাঁধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরোলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলা কান্ত রায় পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তখন অবশ্য তিনি থাকতেন কাঁচরাপাড়ায়, সেখানে রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গর্ব করছেন। এমন সময় যুদ্ধের ফলে আপিস হলো ছাঁটাই, আর পটলবাবু 9 বছরের সাথে চাকরিটি কর্পূরের মতো ঘুরে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়া একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি আপিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্য আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি।
তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু, কিন্তু যে অভাব, যে টানাটানি কিছুতেই আর দূর হয়নি। সম্প্রতি তিনি লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন, তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে। আর অভিনয়, সে তো আর এক জন্মের কথা। অজান্তে এক একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায়, এই আর কি। নেহাত পটলবাবুর স্মরণ শক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পাঠের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো পুনঃ পুনঃ গান্ডিব ঝঙ্কার, সপক্ষ আকুল মহারণে, যিনি শতপবন হুঙ্কার, পর্বত আকার গদা করিছে ঝঙ্কার, বৃকোদর সঞ্চালনে। ও ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়ার তোড়জোড় করছিলেন, এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন 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 আসুন, এইখানটাই বসুন। হ্যাঁ, পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতর টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন। না না, বসবো না। তা নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি, মানে এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল? রবিবার? হ্যাঁ, কিন্তু কোনো স্টুডিওতে নয়। জায়গাটা বলে দিচ্ছি আপনাকে, ওই মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, 7 তলা বিল্ডিং একটা। হ্যাঁ, সেইটের সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পাঠটা কি বললেন না তো? পার্টটা হলো গিয়ে আপনার একজন পেডেস্ট্রিয়ানের, মানে একটা পথচারী আর কি, একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান, বুঝলেন? ভালো কথা, আপনার গলাবন্ধ কোট আছে? তা বোধহয় আছে। ওইটাই পরে আসবেন। ডার্ক রং তো? ওই বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও তো শীতকালের, ভালোই হবে। কালকে 8:30 ফ্যারাডে হাউস। পটলবাবুর ধাঁ করে আর একটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। আচ্ছা, বলছিলাম যে পাঠটায় ডায়লগ আছে তো? মানে কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই কিন্তু পেয়ে যাবে। আসি। আচ্ছা বেশ, নমস্কার নমস্কার। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝছি, বুঝলে গিন্নি, এ পাঠটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা কি হচ্ছে জানো? আর শোনো না, থিয়েটারে আমার প্রথম পাঠ কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পাঠ। সে ভাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা, আর তার থেকেই আস্তে আস্তে করে কোথায় উঠেছিলাম মনে আছে তো? হ্যাঁ, আর সেই ওয়াটস সাহেবের হ্যান্ডশেক মনে আছে তোমার? আর আমাদের এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। হ্যাঁ হ্যাঁ, এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ, কি বলো? হ্যাঁ, মানে মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি। যদি বেঁচে থাকি ভবে হেমর গৃহিণী, সবই লভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিন করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, আরে করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি, শিশির বাদুড়ি 70 বছর বয়সে চাণক্যের পাটে কি লাভখানা দিতেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আজ যে পুনর্যৌবন লাভ করেছি গো। গাছে কাঁঠাল গোফে তেল, সাথে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না?
হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকেলে একটু চা খাবো, বুঝেছো? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিক স্ট্রিট ও মিশন রয়ের ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরো মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো। তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাতের ওপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, আর তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়ি ভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে 30 লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু, কিন্তু এদের কি যে কাজ সেইটা ঠাহর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেই না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলা বন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলায় কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুল বাবু, আরে এইদিকে এইদিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন আপিসের বারান্দা একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করেছেন ভদ্রলোক, অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, নমস্কার, আমার নামটা বোধ হয় খুব স্বাভাবিক, মানে ঠিক নোট করা নেই আপনার। আমার নাম হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলি সকলে জানে, থিয়েটারেও ওই নামেই জানতো। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। 9 বছর হাডসন কিম্বার্লিতে চাকরি করেছি, লেট হয়নি একদিনও, নট এ সিঙ্গল ডে। বেশ বেশ বেশ, আপনি একটা কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজটা এগিয়ে নিই। নরেশ, স্যার? উনি কি আমাদের লোক? হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। পটলবাবু আপিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি, তার কাছে সবই নতুন। থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আরে বাবা, কি পরিশ্রম করে লোকগুলো! ওই ভারী যন্ত্রটাকে পিঠে বই নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি 21-22 বছরের ছোকরা। 20-25 ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তার ডায়লগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনো তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ না একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন? ও ও ও ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পাঠ ছোট হোক আর বড় হোক, ভালো করে করতে হলে তো তাকে তৈরি করতে হবে সে পাঠ। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20-25 বছর তো অভিনয় করা হয়নি। সাইলেন্স, সাইলেন্স এভরিবডি। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন। আসতে নয়, চুপ, এটা শর্ট হবে। এবার শর্ট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায় যন্ত্রটার পাশে দাঁড়িয়ে আছেন। গলায় যেন একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য! পরিচালকের নামটাও তো তার জেনে নেওয়া হয়নি। এবার পরপর আরো কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো। স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামল, আর তার থেকে একটি মুখে
গোলাপি রংমাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হর্ন নিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কারেক্ট, লাভলি। আরেকটা নিয়ে নি ভাই চট করে। পটলবাবুর পাশে এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? কই, না তো। আরে চঞ্চল কুমার, তরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বই অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নামটা যেন দু একবার শুনেছেন মনে হলো। কোটিবাবু বোধহয় এই ছেলেটির প্রশংসা করেছিলেন একদিন। বেস্ট মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলে একেবারে কার্তিক ঠাকুর। কাস্তাপাড়ায় মনতোষ ওরফে চিনুর চেহারা কতটা ওই রকমই ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করত চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিস ফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পর পর হিট করলো না। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে তো মুশকিলে পড়ে যেতেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়লো বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। মানে বলছিলাম যে আমায় ডায়লগটা যদি এই বেলা দিয়ে দিতেন তো। ডায়লগ? আসুন আসুন আমার সঙ্গে। নরেশ টেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল। পিছনে পটলবাবু। এই শশাঙ্ক। একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বললে, এই ভদ্রলোক কোন ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দে তো, সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে গেল। আসুন দাদু। এই জ্যোতি, এই তোর কলমটা দে তো, দাদুকে ডায়লগটা লিখে দি। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিয়ে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আহ। আহ! পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে বোধহয় ভালো হয়। গরমটা হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। এ কি দাদু, ঘুম মেরে গেলেন কেন? কঠিন মনে হচ্ছে নাকি? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? আমার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা। এত নিষ্ঠুরও কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? না মানে ছিলাম শুধু আর কোনো কথা নেই। আরে বলছেন কি দাদু, এ কি কম হলো নাকি? আরে এ তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট। আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অব্দি প্রায় 150 লোক পাঠ করে গেছে যারা কোনো কথাই বলেনি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেওনি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারোর তো মুখও দেখা যায়নি। এই যে আজকেই দেখুন না, ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্পপোস্টের পাশে। ওরা কিন্তু সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনের একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবল আপনার কথা আছে, বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। হ্যাঁ, সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান, বুঝেছেন তো? ধাক্কা লাগছে, হ্যাঁ ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দৃকপাত না করে ঢুকে যাচ্ছে সোজা অফিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার ওই মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেন তো? হ্যাঁ, ব্যাপারটা কত ইম্পর্টেন্ট একবার ভেবে দেখেছেন? হ্যাঁ। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল,
হ্যাঁ, শুনলেন তো? যান এবার একটু ওদিকটায় যান দেখি, এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধে হবে। আরেকটা শট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশপাশের কেউ তার দিকে দেখছে কিনা দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ। আহ, গরমটা অসহ্য লাগছে। গায়ের কোটটার মনে হয় যেন মন খানেক ওজন, আর দাঁড়িয়ে থাকে চলে না। পাটা কিরম অবশ হয়ে আসছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের আপিসটার দরজার সিঁড়ির উপর বসে পড়লেন। 9:30 বাজে। করালি বাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে। সেইখানেই যাবেন নাকি চলে? গেলে ক্ষতিটা কি? এইসব বাজে, এইসব খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। Silence! Silence, everybody! নিকুচি করেছে তো সাইলেন্সের। জানা কাজ তার 32 গুণ ফুটুনি আর ভরং। তার থিয়েটারের কাজ। থিয়েটার থিয়েটার অনেক কাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর, সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্য জুড়ে এই নাটকের সাফল্য। পাকড়াশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাকড়াশি পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকড়াশি, অথচ দম্ভের লেশ মাত্র ছিল না তার মনে। ঋষি তুল্য মানুষ আর শিল্পী, সেরা শিল্পী। আরো একটা কথা বলতেন পাকড়াশি মশাই, শোন, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারা হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোর, অভিনেতার। তোকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে তুলে ধরতে হয়, পরিবেশন করতে হয়। বুঝলে? গগন পাকড়াশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনার থেকেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠটার মধ্যে কিছু নেই? একমাত্র কথা তাকে বলতে হবে আহ। কিন্তু একটি কথা বলি কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? ঠিক মনে ছিল না। একবার দেখি। আহ 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 চিমটি খেয়ে যেভাবে মানুষ আহ বলে, গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে আহ বলে না। এই দুটো একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোয় আরো আরেক রকম এছাড়া আরো কত রকম আহ রয়েছে। দীর্ঘশ্বাসের তাচ্ছিল্যের, অভিমানের, ছোট করে বলা, লম্বা করে বলা, চেঁচিয়ে বলা, মৃদু স্বরে, চড়া গলায়
কিংবা আ, আবার খাদির গলায় হা, না এইরকম হা, আবার আটাকে খাদে শুরু করে বিসর্গটায় সুর চড়িয়ে আশ্চর্য, আশ্চর্য। পটলবাবুর মনে হলো তিনি যেন একটি কথা নিয়ে একটি আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? ওই একটা কথা যে একেবারে সোনার খনি, তেমন তেমন অভিনেতা ওই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স, সাইলেন্স এভরিবডি। পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। আরে ও বাবা, আরে সরে যান না। আরে আপনি ফ্রেম কাট করছেন, বুঝতে পারছেন না? আরে দিদি ওদিকে ওদিকে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে এলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভাইয়া? আরে অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আর আধ ঘন্টা খানেক অপেক্ষা করুন, হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অপেক্ষা করবো বই কি। আমি কাছাকাছি আছি। হ্যাঁ দেখবেন আবার শর্ট খাবেন না জানো। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। রানিং। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন টিএসএল এর বিশেষ ধাপ ধাচ্ছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা অভ্যেস করে নেবেন। গলিটা নির্জন, আপিস পাড়া, বাসিন্দা এমনিতে কম, তাই আবার রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ আহ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। হ্যাঁ আচ্ছা, এই আচমকা ধাক্কা খেলে শুধু তো আহ শব্দ বলা নয়, এটা ওই শরীরের ব্যাপার আছে। হ্যাঁ তাহলে এইখান থেকে ধাক্কাটা দিল, এই পড়লো, এই পড়ার সঙ্গে সঙ্গে আহ, হ্যাঁ এটা হতে পারে। না হয়তো একটাই চাইছে, তাহলে কিংবা রেগে গিয়ে মুখটা বিকৃত হবে তো। এই শুধু হাতে হেঁটে এলে ব্যাপারটার বিশ্বস্ততা, মানে আমি তো দেখতেই পারি লোকটাকে, কিন্তু অন্যমনস্ক হতে গেলে, হ্যাঁ যদি একটা খবরের কাগজ পাওয়া যেত। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই, উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করবার সময় একটা বড় দৃশ্যে নামার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, ঠিক যেন সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ হ্যাঁ। বেশ, ব্যাপারটা খুবই সহজ। আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড, তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং। ক্লিয়ার? বলা মাত্র ক্যামেরা চলতে শুরু করবে। তারপর আমি বলবো অ্যাকশন। এইটা বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন। ওই থামের কাজটা তো, হ্যাঁ। আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা বেশ, হ্যাঁ। এইখানে আপনি একটু আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এই রকম জায়গাটায় কলিশনটা হয়। এখন নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাচ্ছে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করছেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? একটা রিহার্সাল
না না, মেক করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই, রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। একটা কথা, আবার কি? আমি ভাবছিলাম মানে আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্য মনস্কতার ভাবটা ফুটিয়ে তুলতে। গুড আইডিয়া। ও মশাই, আপনার যুগান্তরটাই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার এই থামের পাশে আপনার জায়গায় গিয়ে আপনি রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? রেডি স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বললেন, ও হো হো হো, এক মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো চট করে, ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোপ স্যার? ঝুপো না চারা দেওয়া নাকি বাটারফ্লাই? রেডি আছে সবই স্যার। বাটারফ্লাই চট করে দাও, দেরি করো না। একটা কালো বেঁটে ব্যাক ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটি টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোপ বার করে আটা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিল। দাদু ওই ঠোঁটটা একটু নামান দেখি। দেখো বাবু, ওই ধাক্কা ধাক্কিতে খুলে যাবে না তো? হ্যাঁ, ধাক্কা কেন, আপনি দাঁড়া সিং এর সাথে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল, পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যি তো, বাহ, বেশ মানিয়েছে তো, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স এভরিবডি। পটলবাবুর গোপ পরা দেখে দর্শকদের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তারই দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলাটা কাঁকড়িয়ে নিলেন। 1 2 3 4 5। হ্যাঁ, 5 পা আন্দাজ করে হাঁটলে ধাক্কার জায়গাটা পৌঁছে যাব। চঞ্চল কুমারকে হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হই তাহলে আমাকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আটা বললে পরেই অ্যাকশন। জয়গুরু। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই এক প্রচন্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামনে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কারেক্ট, লাভলি। বলছিলাম যে ঠিক হলো কি? বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। সুরেন, কালো কাঁচটা একবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল, দাদু চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যী মশাই আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। নরেশ ভিড় ঠেলে এসে বলল, আরে 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 সরুন, আরে ভিড় করে আছে, আরে সরুন তো, সরুন দেখি। এই তো বলছি, আপনি না এই ছায়াটা একটু দাঁড়ান, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানির দোকানের ছায়াটা এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গিয়ে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ, আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। আমার আজকের কাজটা সত্যি ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও আমার শিল্পী মনটা ভোঁতা হয়ে যায়নি। গগন পাকড়া সে আজ আমাকে দেখলে সত্যি খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্যে
আমার যে আগ্রহ, আমার যে পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়ে খালাস। টাকা, কত টাকা? 5, 10, 25। টাকার আমার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি? কিচ্ছু না। মিনিট 10 পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকা না নিয়ে চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন পটল বাবু ফিল্ম স্টার। রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে জগন্নাথ বসু, পটল বাবুর ভূমিকায় সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পরিচালক বরেন মল্লিক, কৌশিক লাহিড়ী, অন্যান্য ভূমিকায় শেখর, সায়ন, কোরক সামন্ত, অরিজিৎ, ইন্দ্রনীল, সৌমেন, অগ্নি, রিচার্ড এবং মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়ন্ত ডটস। প্রচার পরিকল্পনা অগ্নি এবং রিচার্ড। প্রচার সহায়তা অর্ণব। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। শব্দগ্রহণ, পরিচালনা এবং গল্পের সূত্রধার অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৌশিক লাহিড়ীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শেষ হল সত্যজিৎ রায়ের লেখা পটল বাবু ফিল্ম স্টার। মির্চি ফ্রাইডে ক্লাসিক্স শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।